নমস্কার শ্রোতা বন্ধুরা, জুন মাস প্রজেক্ট পাসিং শো সিজন 6 এর মাস। আপনারা 12 তারিখ থেকে সাক্ষী হতে চলেছেন এক অত্যাশ্চর্য অভিজ্ঞতার। নতুন শ্রোতাদের জন্য জানিয়ে রাখি, প্রজেক্ট পাসিং শো হলো একটি বহুল সাফল্যমণ্ডিত তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের সিরিজ, যা এর আগে কখনো কোনো অডিও প্ল্যাটফর্মে আপনারা শোনেননি। সেজন্য তারানাথের নতুন আর এক পথ চলার সাক্ষী হয়ে থাকতে গোটা জীবনে তারানাথ তান্ত্রিকের গল্পগুলিকে নিজ নিজ অবকাশের মধ্যমণি করে তুলতে এখনই সাবস্ক্রাইব করুন রাজ প্রতাপের ঠেক চ্যানেলটিকে। 12 তারিখ আপনাদের সকলকে চাই। আজ আপনাদের জন্য প্যাস্টিস ওল্ড ইজ গোল্ড থেকে থাকছে পূর্ব পরিবেশিত একটি রোমহর্ষক কাহিনী, জগৎপুরের আতঙ্ক। আচ্ছা ঠাকুরমশাই, যাওয়া আসার পথে আপনার দরজার বাইরে একটা বোর্ড চোখে পড়ে, যাতে লেখা আছে বড় বড় রাজরাজাদের প্রশংসাপত্র আছে। আসলে কি আপনি কখনো কোনো রাজরাজাদের বাড়ি গিয়েছেন? বর্ধমানের রাজা তখন চন্দ্রমোহন। রাজা ছিলেন ঘোর নাস্তিক এবং বদমেজাজি। আমার তখন সবে দীক্ষা হয়েছে, তবে গুরু বলেছিলেন এক জায়গায় পড়ে থাকলে কখনোই উচ্চ সাধনা প্রাপ্তি সম্ভব নয়। এজন্যই পরিব্রাজক হওয়ার সিদ্ধান্ত নিই। এ রাজ্যে এসেছিলাম তেমনই এক পথচারী হয়ে। সেদিন ঘোর অমাবস্যা। এ অঞ্চলে তখন যা জঙ্গল ছিল তা বলে বোঝাতে পারবো না। শুধু তাই নয়, বন্য জন্তু জানোয়ারের উপদ্রব ছিল তখন সেই জঙ্গলে। আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেই স্থানে এসে ডেরা বাঁধার সিদ্ধান্ত নিই। সন্ধ্যার পরপর অন্ধকার কণা তখনও তেমনভাবে ঘনীভূত হয়নি। আমি খানিক তফাতেই ফেলে আসা একটি জলাশয়ে স্নান করার জন্য যখন জলে নামলাম, তখনই পায়ের নিচে অনুভব করলাম হাঁটু গাঁথা কাদার নিচে একটা শক্ত শৈলিক কিছু পায়ে বাঁধল। আমি এক ডুবে অনেক কষ্টে কাদা সরিয়ে সরিয়ে শক্ত বস্তুটিকে তুলে নিলাম জলের ওপরে। মনে রেখো, সব পাথরে সে দিব্য লক্ষণ থাকে না। পাথর চিনতে গেলে চোখের জ্যোতি ফোঁটা আবশ্যক। তবে সদ্গুরু না পেলে আর সঠিকভাবে দীক্ষা না হলে সে জ্যোতি ফোটে না। আমি শিলাখণ্ডটি নিয়ে চলে এলাম সে স্থানে। রাতে আগুন করার জিনিসপত্র গুছিয়ে সেদিন রাতের মতো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল থেকেই স্নান করে শুরু করে দিলাম দেবীর আরাধনা। আমার বিশ্বাস ছিল যে মায়ের আবির্ভাব সে স্থানে হবেই। এর জন্যেই হয়তো মা আমায় আদেশ দিচ্ছেন। দুদিন সে সাধনায় কাটতে না কাটতেই তৃতীয় দিন সকালবেলা আমার ঘুম ভাঙল একজনের ডাকে। কি হে, কে তুমি? এই জঙ্গলে কোথার থেকে এলে? কোনোভাবে আহত হয়েছ নাকি? আমি ঘুম জড়ানো চোখে দেখি একজন রাজকীয় পোশাক পরিচ্ছদ পরা লোক ঝুঁকে পড়ে আমায় ডাকছে। আমি বললাম, না, আমি আহত নই। এটা আমার আস্থানা। আমি আসলে একটু বিশ্বমাতার খোঁজে পথে পথে ঘুরে বেড়াই। আপনাদের কোনো অসুবিধা হলে আমি রাজ্য ছেড়ে চলে যাব। বলা মাত্রই লোকটির চোখ পড়ল সে পাথরটার ওপর। বলল, ওটা কি? মানে ওটাতে সিঁদুর মাখিয়ে রেখেছ কেন? উত্তরটা দিতে আমি একটু ইতস্তত বোধ করলাম। হঠাৎ তো বলা যায় না যে আমি ওটার মধ্যে দেবীর আবির্ভাবের চিহ্ন দেখেছি। বললাম, ওটা আমার গুরুর দেওয়া একটা উপহার, তাছাড়া বিশেষ কিছু নয়। তবে 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 কি? তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব মানসিক ব্যাধিতে ভুগছেন। মানে সম্প্রতি আপনার খুব কাছের কেউ মারা গেছে। লোকটির মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে এলো। বলল, মানে আপনি কি করে জানলেন এটা? সে শক্তিটা আমায় দিয়েছিল আমার দীক্ষা গুরু, তবে তখনও আমি নিশ্চিতভাবে কাউকে কিছু বলার সাহস পেতাম না। একইভাবে উত্তর দিলাম, এটা আমি জানি না, তবে অনুমান করতে পারি।
আপনি জানেন বাকিটা আদৌ এমন কিছু হয়েছে কিনা? লোকটি প্রখর দৃষ্টিতে আমার আপাদমস্তক নিরীক্ষণ করতে করতে উঠে দাঁড়ালো, বলল, আপনি আপনি এখানে তো মানে আপনি এখানেই থাকবেন। আমি আজ সভা শেষ হলে আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, এটাকে আদেশ মনে করতে পারেন যে আপনি এখান থেকে কোথাও যাবেন না। বলে সে ছুটে সেই জায়গার থেকে চলে গেল। আমি বুঝলাম না আমি কেন এখানের থেকে চলে যাব, আর আমি কি বা করলাম যে আমায় এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যা নাগাদ ওই লোকটি এলো, রাজ্যের রাজা চন্দ্রমোহন এবং আরো কয়েকটি সাঙ্গপাঙ্গকে নিয়ে। দিনের ফুরিয়ে আসা আলোয় লালচে প্রকৃতির বিস্তার গোটা পরিবেশ জুড়ে। তার মাঝে রাজা তেঁতচাঁদের অনুসন্ধিৎসু বিরক্তিকর মুখের অভিব্যক্তি দেখে অপরিচিত মানুষের একবারের জন্য বুকটা কেঁপে উঠতে বাধ্য। আমার সামনে এসে রাজা বললেন, আচ্ছা, তুমি তবে সেই জ্যোতিষী যাকে নিয়ে আলোচনায় আজকে পুরো রাজসভাটাই পণ্ড হয়েছে? বললাম, পণ্ড হয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ, আমি একজনের অতীতে ঘটে যাওয়া একটা সম্ভাবনার কথা নিয়ে একটু ইঙ্গিত দিয়েছিলাম। রাজা চন্দ্রমোহন একটু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, কে হে তুমি মহাপুরুষ? আচ্ছা আচ্ছা, বেশ বলো দেখি, আজ আমাবস্যা না পূর্ণিমা? তখন আমার যুবক বয়। রাজার এই হাসিটা আমার মনে স্বস্তির উদ্রেক করেনি, আর রাজা জেনে শুনে প্রশ্নটা করেছে দেখেই আমি উত্তরটা দিলাম উল্টে। বললাম, আজ আজ পূর্ণিমা। আমার উত্তরে রাজা সহ সকল সভাসদ হো হো করে হেসে উঠল। রাজামশাই বললেন, বেশ, তবে আমাদের পূর্ণিমার চাঁদ দেখাও দেখি। আমি চোখ বুজে কিছুক্ষণের জন্য গুরুর নাম স্মরণ করলাম। নীরবতার কয়েক ভগ্নাংশের বিরতি। ঠিক তারপরে একটা চাপা গুঞ্জন শুনতে পেলাম। চোখ খুলে দেখি চাপ বেঁধে আসা সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে ফর্সা হচ্ছে। দূরের জোড়া তাল গাছের মাথার উপরে মনে হলো কোনো অনন্ত মহাশূন্য থেকে ভেসে উঠল গোল চিনে মাটির প্লেটের মতো একটা ঝকঝকে চাঁদ। রাজা চন্দ্রমোহনের মুখ দেখলাম বিস্ময়ে ফ্যাকাশে হয়ে এসেছে। ধরা গলায় বললেন, সবাই ফিরে চলো, এখানে আর এক মুহূর্তও নয়। রাজার আদেশ অনুযায়ী তার বাধ্য অনুচরেরা তার সঙ্গে ফিরে গেল। সত্যি কথা বলতে সেই রাত্রে আমিও একটা দৈব উপস্থিতি অনুভব করেছিলাম আমার পাশে। এতটুকু বলে তারানাথ থামল। দেশলাই জেলে পাশে সেজে রাখা একটা মাটির ধুনোদানিতে আগুন ধরালো। তারপর ঈষৎ হেসে বলল, এখান থেকেই ঘটনা শুরু। এতটুকু বলে না নিলে পরের ঘটনার কারণ কি তা বুঝতে তোমাদের অসুবিধা হবে। পরদিন সকালবেলায় আমার ডাক পড়ল রাজসভায়। একজন প্রহরী এসে আমায় ডেকে নিয়ে গেল। আমি ভেবেছিলাম রাজা তার সভাসদেদের সামনে হয়তো আমার কাল রাতের ওই কৃত্তিতে অপমানিত হয়েছেন, তাই আমায় কোনো উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমন্ত্রণ করে আমায় ডেকে নিয়ে যাচ্ছে। কিন্তু পৌঁছে দেখি ঘটনা সম্পূর্ণ পৃথক। রাজবাড়ির বর্ণনা তোমাদের দেব না, কারণ সে সময়কার দিনের বেশিরভাগ রাজবাড়ি এবং তাদের গঠনগত চরিত্র প্রায় একই ছিল, তা তোমরা জানো। আমায় রাজসভার মূল দ্বার পেরিয়ে ভেতরে নিয়ে যেতে দেখলাম গোটা ৩০ সভাসদ নিয়ে রাজা আমার অপেক্ষাতেই বসে আছেন। আমি প্রবেশ করা মাত্রই প্রত্যেকের দৃষ্টি পড়ল আমার দিকে। আমার পথ নির্দেশক প্রহরী আমার সামনে এবং আমি তার পেছন পেছন এগিয়ে গেলাম রাজার সিংহাসনের সামনে। রাজা চন্দ্রমোহন হাতের ইশারায় প্রহরীটাকে প্রস্থান করার নির্দেশ দিলেন।
তারপর আমায় বললেন, কাল তোমার নাম শুনতেই ভুলে গেছি। নাম কি তোমার? আমার নাম তারানাথ চক্রবর্তী। রাজামশাই আমার নাম শুনে আরও একবার ঠোঁট চেপে হাসলেন। বললেন, বেশ, তুমি তো কপাল দেখে অতীতের ঘটনা বলতে পারো। তো কই, আমায় দেখে বলো দেখি আমার কপালে কি আছে। আমি সে প্রশ্ন শুনে বিব্রত হয়ে পড়লাম। আসলে আমি নিজেও জানতাম না তখন যে আমি কিভাবে বলতে পারি এগুলো। তবুও ঘাবড়ালাম না। রাজার আর একটু কাছে গিয়ে স্থির দৃষ্টিতে তার ললাট দর্শন করে যা দেখলাম তার বর্ণনা এই। জেলেপাড়ার রাজা চন্দ্রমোহনের দাদা, নামটা ঠিক নিরীক্ষণ করতে পারলাম না, উনি সে রাজবাড়ির দক্ষিণ পশ্চিম কোণের একটি কক্ষে বন্দী আছেন, এবং তা করেছেন স্বয়ং রাজা চন্দ্রমোহন। শুধু তাই নয়, তার উপরে নির্মম অত্যাচার করে তাকে প্রায় পঙ্গু বানিয়ে ছেড়েছেন। সে সম্পূর্ণ ঘটনাটি আমি সর্বসমক্ষে রাজার সামনে জানাতেই উনি চমকে উঠে সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। নিচু গলায় ওনার বাঁ পাশে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীকে বললেন, মন্ত্রী, ওনাকে এখনই একটি খালি কক্ষে নিয়ে গিয়ে বসাও, আমি আসছি। মন্ত্রী মাথা নেড়ে আমার হাত ধরে নিয়ে গেল একটি নির্দিষ্ট কক্ষে। ঘরটির চারিদিকের দেওয়াল কাঁচের, এবং তার থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করল ঘরে রাখা ছোট ছোট ব্যবহৃত সরঞ্জামগুলো। গুটি কয়েক কাঁচের চতুর্ভুজ ও খান তিনেক বড় বড় কাঁচের ঘোড়া। কিন্তু সে ঘরটি এমনই যে সে কয়টি জিনিসের প্রতিবিম্ব প্রতিটি দেয়ালে এমনভাবে পড়েছে যেন সে ঘরে পা রাখার জায়গা নেই। আমি মিনিট পাঁচেক চুপ করে বসে থাকার পর রাজা চন্দ্রমোহন সে ঘরে এলেন। বললেন, ঠাকুরমশাই, আপনি এ কথা কিভাবে জানলেন? এটা তো আমি আর প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ জানে না। সত্যি আপনার ক্ষমতার প্রশংসা না করে পারলাম না। তবে এখন যে আপনাকে আরও একটি কাজ করতে হবে। বললাম, আগে কি করতে হবে বলুন। রাজার মুখের পেশি সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। বললেন, আপনি যখন সে পুরো ঘটনাটা সবার সামনে প্রকাশ করলেন, তখন আপনাকেই আবার একই স্থানে দাঁড়িয়ে উল্লিখিত উক্তিটিকে মিথ্যে বলে স্বীকার করতে হবে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, এ আপনি কি বলছেন রাজেন? মিথ্যা কথা বললে যে আমার সাধন জীবন নষ্ট হয়ে যাবে। কখনই কোনো উপকার মানুষের আমি আর করতে পারবো না। রাজা চন্দ্রমোহনের চোয়াল তীর তীর করে কেঁপে উঠল। বললেন, আমার কথা মন্ত্রের মতন পালন করে আমার রাজ্যের প্রজারা, আর বিপরীত হলে তার ফলাফল কি হয় তাও হয়তো আপনার জানা আছে। এত কিছু যখন জানার ক্ষমতা আছে, তখন এটাও হয়তো জেনেছেন। আমার প্রাণ সংশয় বোধ হলো। তখন আমি কেবল যুবক। উচ্চ স্তরের সাধনা করতে পারার একমাত্র উপায় তখন আমার তনু। ভাবলাম, যদি জীবন বাঁচানোর স্বার্থে একটা মিথ্যে বলতেই হয় তো আর কি করা যাবে। তাই রাজিও হয়ে গেলাম। কিন্তু সত্যি তখনও বুঝিনি আমার জন্য এত বড় একটা অপ্রাকৃতিক কিছু অপেক্ষা করে আছে। ঠাকুরমশাই, কি হয়েছিল তারপর আপনার সাথে? তারানাথ যেন সুদূর সাম্রাজ্যের থেকে ফিরে এলো একটা ঝাঁকি খেয়ে। ঢোক গিলে বলল, হ্যাঁ, বলছি, তবে শোনো। আমি রাজার কথা অনুযায়ী উনি যেভাবে বললেন আমি ঠিক তাই করলাম। কাজেই সারা রাজসভা তাচ্ছিল্যের হাসিতে ফেটে পড়ল। রাজা কিন্তু আমায় তবুও ফিরতে দিলেন না। সবার কাছে হাসির খোরাক হয়ে ফিরে আসতে যাব, এমন সময় চন্দ্রমোহন বললেন, আপনি চলে যাচ্ছেন কেন ঠাকুরমশাই? অতিথিদের আমরা দুদিন আতিথেয়তা না করে আমরা ফিরিয়ে দিই না। আপনি 2 দিন থাকুন আমাদের রাজসভায়। বুঝেছেন ঠাকুরমশাই? আমি স্পর্ধা দেখাতে পারলাম না অস্বীকার করার।
জানি না সে কথার বিরুদ্ধে কিছু বললে তৎক্ষণাৎ আমায় স্কুলে চড়ায় কিনা। আমার থাকার ব্যবস্থা হলো ঠিক ওই প্রথম ঘরটির মতোই একটি আয়নার দেওয়াল বিশিষ্ট ঘরে, কিন্তু সে ঘরে আসবাব আছে দুটি, একটি খাট ও একটি সাদা রঙের টেবিল, এবং সেই এখানেও টেবিলের ওপরে একটি কাঁচের গুলির চতুর্ভুজ রাখা। সারা দিনটাই ঘরে কাটল। সন্ধ্যার দিকে জানলার কাছে গিয়ে এক মনে সে শৈল বিগ্রহটির ব্যাপারে ভাবছি, এমন সময় পেছন থেকে কে যেন ডাকল, তারানাথ। আমি চমকে পেছনে তাকিয়ে দেখি আবার ফিরে এসেছে আমার ভেতরে অবস্থিত আমার প্রতিমূর্তি, অর্থাৎ আমার ঋণাত্মক শক্তি। খোলা দরজার থেকে একটু তফাতে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। সে বুঝতে পারল আমি শব্দ শূন্য হয়ে পড়েছি হঠাৎ তাকে দেখে। সে বলল, তোমার সামনে ঘোর বিপদ আসছে তারানাথ। তুমি যে রাজ্যের রাজার ফাঁদে পা দিয়ে ফেলেছ, আমি তোমার ঋণাত্মক সাধন সঙ্গী। আমার বাস তোমার শরীরেই, সেই কারণেই তোমায় সতর্ক করে দেওয়া আমার কর্তব্য। বলেই একটা বিরাট হলদে আলোক বিস্ফোরণের মাধ্যমে নিমেষেই আমার মধ্যে মিলিয়ে গেল সে ছায়ামূর্তি। আমার মনে পড়ে গেল গুরুর বলে দেওয়া সেই কথা। আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা গুরুজি, আমি কি কখনো এটা বুঝতে পারবো না যে কোনো বিশেষ কাল বা স্থানে গেলে আমার সাথে খারাপ কিছু ঘটতে পারে? গুরু বলেছিলেন, সাধনার পথে সাধক কখনোই একা থাকে না তারানাথ। তোমার সাধন সঙ্গী তোমার দেহেই বর্তমান। সে তোমার ভূত ভবিষ্যৎ ক্ষণ কাল সব দেখতে পায়। যদি কখনো এমন কোনো বিপদের পূর্বাভাস সে পায়, তবে সে নিজেই তোমাকে জানিয়ে দেবে। আমার শরীর শিউরে উঠল। রাজার আদেশ অনুযায়ী সমস্ত কথা মেনে নেওয়ার পরও বিপদ আমায় ছাড়ছে না। তবে কি ওই পাথরের বিগ্রহতে আজ পুজো পড়ল না বলে মা রুষ্ট হলেন? আমার ছায়া মূর্তির দিকে মনোনিবেশ থাকার কারণে ঘরের ভেতরকার একটা বাস্তব পরিবর্তন আমার চোখে পড়েনি। মেঝেতে পাতা চকচকে সাদা পাথরগুলো হঠাৎ কখন দাবার ছকের মতো প্রমাণ দূরত্ব অনুযায়ী কালো সাদা চতুর্ভুজে পরিণত হয়েছে তা বুঝতে পারলাম না। আমার ভয় হলো, সঙ্গীহীন সে সাম্রাজ্যে প্রবেশ করে কি বিপদই না ডেকে আনলাম আমি। একটা পা যে এদিক ওদিক ফেলবো তার ক্ষমতা হারিয়ে ফেলেছি। ইষ্টদেবতার নাম স্মরণ করে মনকে শক্ত করার চেষ্টা করলাম। গুরু বলেছিলেন, বিপদের থেকে কখনো পালাবি না, নিজে হাতে তার বিনাশ না করা অবধি। তবে আমার সে আদেশ মানার তখন বিন্দুমাত্র ইচ্ছে নেই। পা টিপে টিপে দরজা পেরিয়ে বাইরে এলাম। সে বারান্দার সোজা করে সারি সারি ঘর, কিন্তু কোন দিকে গেলে যে আমি নিচে নামার সিঁড়ি পাবো তা বুঝতে পারলাম না। আমি আন্দাজ করে দক্ষিণ দিক বরাবর হাঁটা শুরু করলাম। তোমরা ভেবো না 10-15 পা হেঁটে গেলেই সে বারান্দার চত্বর শেষ হয়ে কোনো সিঁড়িতে বা দেওয়ালে গিয়ে পড়ব। রাজবাড়ির দ্বিমহলার বারান্দা এটা। যতই এগোচ্ছি ঘরের সারি যেন কোনো শেষ নেই। হঠাৎ কানে একটা রিন রিনে শব্দ ভেসে এলো। শব্দটা আসছে সে দোমহলার থেকে। মনে পড়ে গেল সে রাজবাড়ির দক্ষিণ কোণের কোনো এক ঘরে চন্দ্রমোহনের বড় ভাইকে আটকে রাখা আছে। তবে কি এটা তার গলা? আমার পঞ্চেন্দ্রিয় আপনা আপনি আরো বেশি সজাগ হয়ে উঠল। যে বারান্দার থেকে হাঁটছি তার ডান দিকে রাজবাড়ির উন্মুক্ত প্রাঙ্গণ এবং বাঁদিকে ঘরের সারি। আমি ঘরের সারির দিকে আরো একটু ঘেঁষে এগোতে শুরু করলাম।
শব্দটা এখন আরো বেড়েছে এবং তার প্রকাশ পদ্ধতি শুনে মনে হচ্ছে এটা কোনো একটা ছন্দ। আরো খানিকটা এগিয়ে গিয়ে আমি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়লাম। সে জায়গাটা থেকে পুরো ছন্দটা ভালোভাবে প্রত্যক্ষ করা যাচ্ছে। বারংবার যা বলা হচ্ছে তার রূপ এই, দক্ষিণেতে বিতের পিছে ঘাবড়াবে যে মরণ বিছে, সবাই যখন ঘুমের তলে শিকার ঘুমায়, ওই পাতালে। বারংবার সে কথাগুলো কোনো এক অজ্ঞাত শিক্ষকের মতো আমায় যেন কেউ মুখস্থ করানোর চেষ্টা করছে। আমি ওই স্থানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছড়াটি ঠোঁটস্থ করে ফেললাম, কোনো কারণ ছাড়াই। তারপর আবার শুরু হলো অন্ধকারের দিশা খুঁজে বের করার প্রক্রিয়া। কিন্তু না, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার মনে হলো আমি হাঁটতে হাঁটতে মাইল খানেক হয়তো এগিয়ে এসেছি, কিন্তু তবুও সে বারান্দার কিনারা খুঁজে পাইনি। অলিখিতে পেছনে তাকাতেই আমার গায়ের রক্ত মুহূর্তে হিম হয়ে গেল। দেখলাম পেছনে আমার ঘর মাত্র 5 থেকে 6 পায়ের প্রান্তেই দরজা উন্মুক্ত অবস্থাতেই দাঁড়িয়ে আছে। আর আমি এতক্ষণে এত পথ হেঁটে আসার পরও মাত্র সেটুকু স্থানই অতিক্রম করেছি। আতঙ্ক এতটাই কাঁধের ওপরে এসে ভর করলো যে আর অন্ধকারে জীবন অন্বেষণের সাহস হলো না। আমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সেদিন রাতে কোনো মতেই ঘুম এলো না, আর কিভাবেই বা আসবে। মনের মধ্যে বারবার আসা যাওয়া করছিল, সে বুঝি কেউ এসে আমার গলা টিপে ধরে। অলৌকিক কিছু যে সে রাজবাড়িতে ঘটছে তা বুঝতে আমার বাকি নেই। তবে সেটা কি বা কিভাবে ঘটানো হচ্ছে সেটা পরিষ্কার হলো দ্বিতীয় দিন দুপুর নাগাদ। সকালের আলো ফুটেছে কখন জানি না, বিছানায় তটস্থ হয়ে পড়েই ছিলাম। এক সময় একজন প্রহরী এসে আমায় ডাকলো, বলল, রাজামশাই ডেকে পাঠিয়েছেন আপনাকে, চলুন রাজদরবারে চলুন। অগত্যা তার পেছন পেছন গেলাম। লক্ষ্য করলাম সেদিন রাজসভায় একজন লোকও নেই। সিংহাসনে রাজা চন্দ্রমোহন বসে বসে ওনার গোঁফে তা দিচ্ছেন। আমি যাওয়া মাত্রই বললেন, কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? বললাম, মহারাজ আমায় আজ ছেড়ে দিন, আমি মাতৃ আরাধনা অসম্পূর্ণ করে এসেছি, আমার মন বড় টানছে সেদিকে মহারাজ। চন্দ্রমোহন হেসে বললেন, আপনার মতন একজন গুণী মানুষকে কি এত তাড়াতাড়ি ছাড়া যায়? তবে আপনারই মতন আরেকজনের সঙ্গে আজ আমার দেখা হয়েছে। সে বলেছে আপনি নাকি ভণ্ড। লোকমুখে তথ্য জেনে নিয়ে আপনি ভাগ্য গণনা করেন। আমার মাথায় রক্ত উঠে গেল তখন। আগেই বলেছি আমার তখন যুবক বয়স, আর আমি যেটুকু যা পারি তা পুরোটাই গুরু প্রদত্ত। জীবনে কোনোদিনও ভণ্ডামি করে মানুষের বিশ্বাস অর্জন করার বিন্দুমাত্র সংকল্প আমার নেই এবং ছিলও না। বললাম, সে মন্তব্য যে করেছে সে যে ভণ্ড নয় তা আপনি কি করে জানেন মহারাজ? আপনি নিয়ে যেতে পারেন আমাকে তার কাছে? চন্দ্রমোহন হেসে বলল, শান্ত হন ঠাকুর মশাই, আমি জানি আপনি এক বর্ণ মিথ্যে কথা বলেন না। তবে যখন আপনি তার সঙ্গে সাক্ষাৎ চাইছেন তখন আমি অবশ্যই সেখানে আপনাকে নিয়ে যাব। চলুন। আমি রাজাকে লক্ষ্য করলাম। উনি আমায় নিয়ে পুরো রাজবাড়ি প্রাঙ্গণ প্রদক্ষিণ করিয়ে বাড়ির পেছনের দিকে নিয়ে গেলেন। সে অঞ্চলের রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। বড় বড় আমজাম গাছের বাগান বটে, কিন্তু অযত্নের ফলে সম্পূর্ণ কোমর পর্যন্ত আগাছায় ভর্তি।
কিন্তু অবাক করা বিষয় হলো এর মাঝের থেকেও সাদা সুতোর মতো একটা পায়ে হাঁটা সুরকি আছে। রাজা সেই পথই ধরলেন। খানিক দূরে এগিয়ে গিয়ে দেখি একটা পরিত্যক্ত কুয়োর পাশে একজন গেরুয়া বসন পরা সাধু গোছের লোক বসে দু হাতের কড় বন্ধ করে ধ্যান করছে। রাজাই আগে কথা বললেন। সাধু বাবা, ইনি আমাদের ঠাকুর মশাই। আপনি এনার নামে অনৈতিক মন্তব্য করেছেন। একবার চোখ খুলে দেখুন এই মহাপুরুষকে। আমি লোকটির প্রকৃতি মন দিয়ে দেখছিলাম। লক্ষ্য করলাম সাধুটির দাড়ি বা গোঁফের একটি চুলও কালো নয়। দেখে মনে হয় মুখের চামড়ার থেকে চুলের বয়স দ্রুত গতিতে বেড়েছে। উনি চোখ বন্ধ অবস্থাতেই বললেন, এখন যা, আমি কাল আবদ্ধকরণ করছি। এখন ওকে রাত 8টার সময় আমার কাছে নিয়ে আয়। আমি প্রমাণ করে দেব ও আসলে মহাপুরুষ নাকি মহাপুরুষের ভেক নিয়েছে। কথাটা শুনে আমার আবার দাঁতে দাঁত লাগলো। গুরুর কথা মনে এলো বেশ কয়েকবার। সংকল্প করলাম সেই স্থান থেকে না বিজয়ী হয়ে আমি আর বাড়ি ফিরব না, যতই অপ্রাকৃতিকতা লুকিয়ে থাকুক সে রাজবাড়ির আড়ালে। তবে চলে আসুন এখন ঠাকুর মশাই, আমরা রাতেই এখানে আসব। রাজার আদেশের ওপর আর কোনো কথা বলাটা একেবারেই সম্মানজনক হবে না ভেবে ফিরে এলাম রাজবাড়িতে। নিজ কক্ষে ফিরে এসে অস্থির হয়ে ঘরময় পায়চারি করতে লাগলাম। দুপুর নাগাদ একজন এসে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়ে গেল, কিন্তু পাত পেতে খাওয়ার মতো মনের অবস্থা তখন নেই। খাবারের থালাটা বিছানার তলায় চালান করে পিঠে বালিশ ঠেকিয়ে বসলাম। এ কথা সে কথা ভাবতে ভাবতে মনের অগোচরেই কাল রাতে শোনা সেই কবিতাটা মুখে চলে এলো। বার দুয়েক মুখে আওড়াতে আমার মস্তিষ্কে যেন বিদ্যুতের মতো একটা আলোক স্ফুলিঙ্গ জ্বলে উঠল। এটা আসলে কোনো অসংলগ্ন মানুষের অবকাশের প্রলাপ নয়। যদি পুরো ছড়াটাকে পরপর সাজানো যায় তবে এটি একটি ধাঁধা। ভালো করে মন দিয়ে শোনো, পরপর তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি। দক্ষিণেতে ভিতের পিছে, অর্থাৎ সে বাড়ির দক্ষিণ দিকের ভিত, অর্থাৎ যে প্রান্তে আজ আমি রাজা চন্দ্রমোহনের সাথে গেছিলাম, তারপর কামরাবে যে মরণ বিছে, তার মানে ওখানে এমন কিছু আছে যার কারণে মৃত্যু হতে পারে, যেটাকে মরণ বিছে হিসেবে উল্লেখ করা হচ্ছে। সবাই যখন ঘুমের তলে, মানে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে এবং শেষে শিকার ঘুমায় ওই পাতাল। পাতাল মানে কুয়ো? একদম ঠিক, ওই পরিত্যক্ত কুয়ো যার পাশে ওই সাধুকে বসে ধ্যান করতে দেখে এলাম। আমি এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। উত্তেজনায় তখন আমার গায়ের পশম সব খাড়া হয়ে গেছে। ঘরের মেঝের দাবার ছকের মতো রং বদল, রাতের অফুরন্ত বারান্দার দিগন্ত, তারপর সে ধাঁধা আমায় মিলিতভাবে এক ঘোরালো বিপদের সংকেত দিয়ে গেল। সন্ধ্যা নামার পর্বেই এক প্রহরী আবার আমার ঘরের সামনে এসে বলল, রাজামশাই বললেন রাত 8টা বাজলে আপনি একাই ওই স্থানে গিয়ে সাধুর সাথে দেখা করে আসতে পারেন। মহারাজের শরীরটা অসুস্থ এবং উনি এও বললেন যদি আপনি একা যেতে সাহস না পান তবে আজকের দিনটা অপেক্ষা করুন। মহারাজ একটু সুস্থ হয়ে উঠলেই কাল আপনার সাথে উনি সেখানে যাবেন, কেমন? বলে প্রহরী চলে গেল। আমার মনের আগুন তখন ছড়িয়েছে সারা দেহে। ওখানে রাজার উপস্থিতি আমায় বিশেষ কোনো মদত দেবে না তা আমি জানি, তবে সত্যি অতীতের কিছু আকস্মিক ঘটনা ছাড়া ভবিষ্যৎ বা আরও খুঁটিনাটি বিচার করার বা ধরতে পারার ক্ষমতা তখন আমার ছিল না। যদি তা থাকতো তবে আমি অনেক আগেই সমস্ত পরিকল্পনা ধরে ফেলতাম। রাজবাড়ির মস্ত ঘড়িতে 8টার ঘন্টা বেজে ওঠা মাত্রই আমি আমার পুঁটলি কাঁধে বাঁধিয়ে বেরিয়ে পড়লাম।
সকালেই লক্ষ্য করেছিলাম আস্তাবলের পাশের থেকে রাজা আমায় ওই স্থানে নিয়ে গেছিল। প্রাঙ্গণে আসার সাথে সাথে আস্তাবলের থেকে একটি ঘোড়া যেন চিহি ডাক তুলে আমার দিক নির্দেশ দিয়ে দিল। আমি ক্ষণ বিলম্ব না করে দ্রুত পায়ে হাঁটা লাগালাম সেদিকে। অমাবস্যার মিশমিশে কালো অন্ধকারে রাজবাড়িটাকে যেন একটা ভয়ানক দৈত্যের মতো দেখাচ্ছে, যেমনটা পোড়ো বাড়ি দেখলে তোমাদের মনে এখন আসে। আমি আস্তাবলে জেলে রাখা একটি মশাল তুলে নিয়ে জঙ্গলের সুরকি ধরলাম। মশালের আলো যেন সেই কালো আধার কণাকে সরাতে পারে না। এ কি বলবো তোমাদের, উঁচু করে ধরে রাখা মশালের আলোয় পায়ের নিচের অংশ তাই ভালো করে দেখতে পাচ্ছি না। কিছুটা এগিয়ে চোখে পড়ল ওই কুয়োটা। আমি মশাল নিয়ে সে স্থানে পৌঁছে দেখি আমি যার জন্য অপেক্ষা করছি সে এখানে নেই, অর্থাৎ সেই সাধু কোথায় যেন চম্পট দিয়েছে। মশাল নিয়ে কুয়োর ভেতরটা একবার দেখব বলে ঢুকেছি, এমন সময় পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে কেউ আমায় কুয়োর ভেতরে ফেলে দিল। আমার মাথা বাড়ি খেলো একটা শক্ত কোনো লোহার মতো ধাতুতে। মশালটা ছিটকে পড়েছে খানিক দূরে। তার নিভু নিভু আলোয় দেখতে পারলাম আমি যেখানে শুয়ে আছি তার নিচে বিছানো মানুষ মরা হাড়গোড়ের চাদর, আর আমার মাথা কোনো লোহা সদৃশ ধাতুর সাথে আঘাত খায়নি। যার সাথে খেয়েছে সেটা হলো একটি আহত কঙ্কালের মুন্ড। মশালটা সম্পূর্ণ নিভে যাওয়ার আগে হাতে তুলে নিলাম। আগুন তাতে আরো একটু স্পর্ধা পেয়ে আবার দাউ দাউ করে জ্বলে উঠল। দেখলাম সে কুয়োটার আকার ঠিক গম্বুজের মতো, অন্যান্য কুয়োর মতো সরল নয়। এর ওপরের অংশ নিচের পরিধির থেকে অপেক্ষাকৃত সরু। চিৎকার করে বললাম, কাপুরুষ, পেছন থেকে আঘাত করিস, ক্ষমতা থাকে তো সামনের থেকে লড়। জবাবে যে কণ্ঠ পেলাম তার সাথে তোমরা আগেই পরিচিত। শান্ত হন ঠাকুর মশাই, এত উত্তেজিত হবেন না। আপনাকে কয়েকটা দিন এখানে রেখে দেব, তারপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন। বিদ্যে শুধু আপনার নয় ঠাকুর মশাই, গুরুপ্রাপ্তি আমারও ঘটেছে এবং কালো বিদ্যা আমিও জানি। ইচ্ছাদের সামনে জ্যোতিষ কর্ম করার আগে একবার ভালো করে আমার ব্যাপারে জেনে নিতে পারতেন। তখন মাথায় এলো রাজবাড়ির ঘরের রূপ এবং মেঝের চরিত্রের পরিবর্তন হলো কিভাবে। সম্পূর্ণটাই করেছে সে কুটিল কালো জাদুকর রাজা চন্দ্রমোহন। উনি বলতে লাগলেন, এ কারণেই তো আপনাকে রাজ্যচ্যুত হতে দেইনি। আপনার বিশ্বাস কি কোথায় গিয়ে আবার বলে ফেলবেন বর্ধমানের রাজা তার দাদাকে বন্দি বানিয়ে তার ওপর অত্যাচার চালায়? আমি অতটাও বোকা নই তারানাথ। তোকে মেরে আমি শয়তানকে ব্রাহ্মণ ভোগ দেব। আমি ছোট থেকেই ভয় জিনিসটাকে নিজেকে জয় করতে দেইনি। প্রমাণ রাগে শরীরের ভেতর থেকে তখন অগ্নিবাণ ছুটেছে। তীব্র গতিতে হাতে ধরে থাকা মশালটা নিক্ষেপ করলাম রাজার ঝুঁকে পড়া মুখ বরাবর, কিন্তু নিশানা লাগলো না সঠিক লক্ষ্যে। আগুনের তরঙ্গ খানিক দূরে গিয়ে মিলিয়ে গেল অন্ধকারের করাল গ্রাসে। আমার বোকামিতে এই যুদ্ধটা এবার হলো আরো ভয়ঙ্কর। শুনতে পেলাম চন্দ্রমোহন উচ্চ স্বরে একটা মন্ত্র উচ্চারণ করছে। বুঝলাম সেই দুই মন্ত্র বাক্যের মাধ্যমে নিশ্চয়ই চন্দ্রমোহন কোনো মর্মান্তিক শক্তিকে আহ্বান করছে। আমার ভাবনার জাল ছিঁড়ে দিল কানে আসা তীক্ষ্ণ ফোঁস ফোঁস শব্দ। আকাশ চাপা গড়গড়ে শব্দে আসন্ন দুর্যোগের পূর্বাভাস দিল তৎক্ষণাৎ। হালকা বিদ্যুতের ঝলকানিতে দেখলাম অজস্র সাপ
কুয়োর দেওয়াল বেয়ে সশব্দে নিচে নেমে আসছে। আমি নিরুপায় হয়ে ওই হাড়ের স্তূপের উপরে পদ্মাসনে বসে পড়লাম। এখানে এসেছি মায়ের চরণ ছেড়ে। মা কি এই কারণেই এতটা রুষ্ট হলেন? তবে সেই মুহূর্তে মা কালী ছাড়া আমায় রক্ষা করার মতো আর কেউ নেই। মৃতের স্তূপের উপরে বসে শুরু করলাম মায়ের আরাধনা। এসো ধূপ ওং ক্রিং কল্লই নমঃ, ওং ক্রিং কল্লই নমঃ পঞ্চদায়ং সমর্পয়ামি। এসো গন্ধপুষ্প ওং ক্রিং কল্লই নমঃ, ওং ক্রিং কল্লই নমঃ রাত্রিকম সর্বপয়ামি। ওং ক্রিং কল্লই নমঃ বৈষ্ণাম সর্বপয়ামি। মন্ত্রোচ্চারণের সাথে সাথে আশেপাশের পরিবেশ বোধহয় কিছু একটা বদল হতে শুরু হলো। গায়ে এসে পড়লো মোটা মোটা বাড়ি বিন্দু। আমি মন্ত্রপাঠ থামালাম না। মনের বিশ্বাস আরো কঠোর হলো চন্দ্রমোহনের আক্রোশ মিশ্রিত চিৎকারে। কে 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 তুই? কে তুই? কে তুই? ঠিক তখনই শুনতে পেলাম এক নারী কণ্ঠের রোষে ভরা দিক দিগন্ত উদ্ভাসিত করা হাসি। বুঝতে বাকি রইল না, মায়ের আবির্ভাব হয়েছে সশরীরে। সে কি তাণ্ডব মায়ের, কি বিভীষিকাময় লীলা! আশেপাশের বৃহৎ দৈত্য প্রমাণ গাছপালা যেন উপড়ে ফেলে দেওয়ার জোগাড়। বেশ খানিকক্ষণ ধরে পরিবেশের অপ্রাকৃতিকতায় একই প্রকার আচরণ করার পর শুনতে পেলাম চন্দ্রমোহনের মর্মান্তিক যন্ত্রণা মিশ্রিত আর্তনাদ, এবং ঠিক সেই সময় দিক দিগন্ত আলোকিত করে পড়ল একটা বাজ। ওই বৈদ্যুতিক ঝলকানিটুকুর কারণেই আজ আমি এখানে বসে তোমাদের কাহিনী শোনাচ্ছি এবং তোমরা এত বড় একটা ঘটনা জানতে পারছ। দেখলাম শ্যামবর্ণা এক এলোকেশী মেয়ে চন্দ্রমোহনের মুন্ড তার ধর থেকে বিচ্ছিন্ন করে রোষে ফুঁসছে। কয়েক সেকেন্ডের ভগ্নাংশের জন্যে সে দৃশ্য দেখলাম ঠিকই, তবে সে রাতে আর একটি বারের জন্যেও বাজ পড়ল না। সকাল হতে না হতেই প্রধানমন্ত্রী লোকজন নিয়ে কুয়োর কাছে এলেন। রাজার মুন্ডহীন দেহ তুলে নিয়ে গেল কয়েকজন, আর কয়েকজন মিলে আমায় কুয়োর থেকে দড়ি ফেলে টেনে তুলল। রাজবাড়ির প্রাঙ্গণে আমায় ঘিরে তখন প্রায় ৫০ মানুষের ভিড়। প্রধানমন্ত্রী আর বিলম্ব করলেন না, বললেন, ঠাকুরমশাই ঠিকই বলেছিলেন, মহারাজের দাদা সে বাড়ির দক্ষিণ কোণের একটি ঘরে বন্দি। বলে উনি নিজে গিয়ে নিয়ে এলেন চন্দ্রমোহনের দাদাকে। সে কি অবস্থা তোমাদের কি করে বলি। চাবুক মারা কাটা ঘাগুলো শুকিয়ে শুকিয়ে সেসব জায়গায় বিষাক্ত ঘা হয়ে গেছে মানুষটার। আমার সামনে হাত জোর করে বললেন, আমি জানতাম এমন একজন আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর। ষড়যন্ত্রী রাজা যখনই তার বিরুদ্ধে কেউ কোনো অপ্রীতিকর আচরণ করেছে, তখনই সে তার গর্দান দিয়ে ফেলেছে ওই কুয়োয়। সে কারণে ভয়ে জীবন বাঁচানোর আশায় আমি দাদার মতো ছন্দ করে সর্বদা সে বাক্যগুলো পাঠ করতে থাকতাম। আমার বুদ্ধি অবশেষে পরিণতি পেয়েছে। প্রধানমন্ত্রী আমার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। বললেন, ঠাকুরমশাই, আমি সমস্ত পরিকল্পনা আগের থেকেই জানতাম। এমনকি ওখানে সাধু বেশে যাকে বসে থাকতে দেখেছেন সেও আমি। আমায় আপনি মৃত্যু বর দেবেন না দয়া করে। আমি সত্যি জানতাম না মহারাজ আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। ঠাকুরমশাই, দয়া করুন ঠাকুরমশাই। আমি তার কাঁধে হাত রেখে বললাম, নিজের দোষ স্বীকার করেই তুমি তোমার অর্ধেক প্রায়শ্চিত্ত করে ফেলেছ মন্ত্রী। শুধু মায়ের নাম গান করো,
দেখবে উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। অবশেষে উপযুক্ত মানুষটি জেলে পাড়ার সিংহাসন পেল। চন্দ্রমোহনের দাদা রূপচাঁদ। সব থেকে বড় প্রাপ্তি সেই ঘটনার থেকে যেটা হলো তা হলো রাজবাড়ির প্রাঙ্গণে বিরাট এলাকা নিয়ে তৈরি হলো একটি মা কালীর মূর্তি। ওই কালী মন্দির তোমরা এখনো গেলে দেখতে পাবে। যেদিন ওখান থেকে ফিরলাম সেদিন রাজা রূপচাঁদ আমায় ডেকে একটা প্রশংসাপত্র লিখে দিলেন, যা বাড়ির দরজার বাইরে ঝোলানো আছে। তোমরা তা দেখে হাসাহাসি করো, আমি জানি। নিয়তি কি আদৌ এটাই ছিল? তবে কি নিয়তি বদলে যেত? কিশোরী এবং আমি সম্পূর্ণ পাথরের মূর্তিতে পরিণত হয়েছি। তারানাথ বলল, উত্তরটা আজও অজানা আমার কাছে। তবে সেদিন যে আরো বড় একটি চমক অপেক্ষা করছিল আমার বাড়িতে, তাকে জানত। ফিরে এসে দেখি বাড়ির সামনে একের পর এক গাড়ির ভিড়। কিন্তু আমার সেদিন আর কাউর কোনো বিষয়ে জানার বা গণনা করার মানসিকতা ছিল না। অসুস্থতার বাহানা দিয়ে সেদিনের মতো সবাইকে বিদায় দিলাম। স্ত্রী বৈঠক ঘরে আমায় চা দিতে এসে বলল, মা চিঠিতে বলেছিল কদিন আগে সকালে নাকি স্বপ্ন দেখেছে ভবিষ্যতে আমাদের কপালে খুব দুর্ভোগ আসছে। স্বপ্নে আরও একটা লোককে দেখেছে, কিন্তু তার ব্যাপারে কিছু মনে করতে পারলো না। এই কথা শুনে সত্যি একটু ভয় লেগেছিল বই কি। তার উপর যেখানে নিজেও জানি যে রেসের ঘোড়ায় টাকা লাগানো বা অন্যায়ভাবে মানুষের বিপর্যয়ের ব্যাপারে আগের থেকে অবগত করে দিয়ে তাদের বাস্তব পরিস্থিতির শিকার হওয়ার থেকে বাঁচিয়ে দেওয়া, এইসব তো মোটেও ঠিক কাজ নয়। সত্যি সেদিনের পর থেকে আমি আর অসৎ পথে অর্থ উপার্জন হতে পারে বা এমন লক্ষণযুক্ত মানুষের কোনো প্রকার কোনো রকমের সাহায্য করিনি। তবে নাম যা ছড়িয়ে গেছিল আমার, তাতে আর উপার্জনে ভাটা আসেনি বেশ কয়েক বছর। অমাবস্যার তিথিতে মাঝে মাঝেই মধ্যরাতের পর আমি মধুসুন্দরী দেবীর পূজায় বসতাম। একদিন চোখ বুজে সংযমের কর অবধিকরণ করে বসেছিলাম। হঠাৎ একটা অস্বস্তি মতো হতেই চোখ খুলে দেখি ঘরের ভেতরটা একটা মৃদু নীল আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। আমি বুঝলাম দেবী পুনরায় আমার উপরে প্রসন্ন হয়েছেন। তিনিও এটাই চেয়েছিলেন, যাতে আমি আবার স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনে ফিরে আসি। এভাবে কেটে গেল বেশ কয়েক বছর। এরপর একদিন গিন্নি গেল তার বাপের বাড়িতে। তার দাদা এসে নিয়ে গেছিল, কারণ সে তখন 4 মাসের গর্ভবতী। আমি দুপুরবেলা ডালে চালে ফুটিয়ে স্নানের জন্য কুয়ো থেকে জল তুলছি। এমন সময় বাড়ির উঠোনে একজনের চাপা কাশির শব্দ শুনতে পেলাম। আমি গামছা পেঁচিয়ে বাড়ির উঠোনে এসে অবাক হয়ে গেলাম অতিথিকে দেখে। এই মুখ আমার মৃত্যুকাল পর্যন্ত ভোলার নয়। স্বয়ং অমর জীবন ভট্টাচার্য আমার বাড়ির প্রাঙ্গণে তুলসী পীরের পাশে দাঁড়িয়ে আমার দিকে শান্ত হাসি মুখে চেয়ে রয়েছেন। আমি খানিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে হাঁটু মুড়ে তার সামনে বসে প্রণাম করলাম। তারপর বললাম, আপনাকে চিনতে আমার ভুল হবে না ঠাকুর। আমি কৃতজ্ঞ আপনার চরণ ধুলে আমার বাড়িতে পড়েছে। আসুন ঠাকুরমশাই, আসুন, এসে বসুন দয়া করে। অমর জীবনের অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই। সে নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে বলল, এত সব পাপের বোঝা ঝুলিয়ে ফেলেছ কাঁধে? আমায় ক্ষমা করুন ঠাকুর, আমায় নিষ্পত্তির পথ বলে দিন। নিষ্পত্তি হয় না এ পাপের, তারানাথ।
আর যদি নিষ্পত্তি করতেই হয় তবে তোমার আরও কিছু খোয়াতে হবে। কি খোয়াবে তা বলতে পারবো না, তবে আরাধনার পথে অটল রইতে গেলে এই সকল পাপ কাঁধের থেকে নাবিয়ে ফেলতেই হবে তোমায়, নইলে অহেতুক গৃহী হয়ে সাধন ভজন করার কোনো ফলাফল তুমি পাবে না, এই আশা করিনি তোমার থেকে। আমি ভাষা হারিয়ে ফেললাম কিছুক্ষণের জন্য। তারপর বললাম, আমি কি করলে এই পাপের থেকে মুক্ত হতে পারবো ঠাকুর? আমায় বলে দিন। জীবনে সবই ভোগের লালসায় হারালাম, যদিও ঘর ছাড়ার সংকল্প আমার এই ছিল না। সময়চক্রের ফাঁদে পড়ে মধুসুন্দরী দেবীর প্রেমের জোয়ারে ভেসে গিয়ে উন্মাদ হয়ে গেলাম। তারপর বাড়ির সবাই জোর করে বিয়ে দিয়ে দিল। ফলে অন্যের মেয়ের শুকনো মুখের দিকে তাকিয়ে আমায় নামতেই হলো অন্যায়ের পথে ঠাকুর। তবে আমি সত্যি বলছি ঠাকুর, এই পথ আমি চাইনি। আমি শেষবারের জন্য প্রায়শ্চিত্তের একটা উপায় চাই। এভাবে আমার সাধন জীবনের অর্জিত ফলগুলি ধ্বংস হয়ে যাক, তা আমি চাই না। অমর জীবনের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। সে বলল, তুমি একবার রামজয়পুরে তোমার গ্রামে চলে যাও। ওখানে এক ব্রাহ্মণের খুব বিপদ, যদিও বিপদটি বিধি বিরোধী কাজের জন্যই। সে বিপদ তার প্রাপ্য। যদি তুমি বিধাতার লিখন খণ্ডন করে মৃত্যুঞ্জয়কে জাগরিত করতে পারো, তবেই বুঝবে তোমার কর্মের ওপর থেকে লেগে থাকা সমস্ত পাপের বোঝা উঠে গেছে। এই তোমার শেষ সুযোগ। আজ আমি আসি তারানাথ, আমায় ফিরতে হবে অনেক দূরে। আসি। বলে সে চলে গেল দ্রুত পায়ে হেঁটে। আমার মনের অবস্থা তখন এতটাই তটস্থ যে পরিস্থিতি বুঝে উঠতে কিছুটা মুহূর্ত সময় লেগে গেল। পরক্ষণেই ছুটে গিয়ে পাঁচিলের দরজাটার কাছে গিয়ে দাঁড়ালাম, তবে তাকে আর দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম যে পরীক্ষার মুখে উনি আমায় ফেলে গেলেন, তা কি আদৌ আমার পক্ষে উত্তীর্ণ করা সম্ভব? বিধাতার লিখন খণ্ডিয়েছিলেন একমাত্র মৃত্যুঞ্জয় অর্থাৎ দেবাদিদেব। আমার মতো তুচ্ছ ভাগ্যান্বেষীর পক্ষে কি তা এতটাই সহজ? তবুও মনোবল অটুট রেখে স্নান সেরে স্ত্রীর কাছে একটা চিঠি লিখে ফেললাম আমার কয়েকদিনের অনুপস্থিতির নিরিখে। মনে বিশ্বাস এটুকুই যে অমর জীবন যখন বলে গিয়েছে, তখন কোনো না কোনো পরিত্রাণের পথ আমি পাব। পৌঁছে গেলাম রামজয়পুর। সে পরিচিত শৈশব মাখা রামজয়পুর আর চেনার উপায় নেই তখন। কোথায় সে আমার ছোটবেলার স্কুল, কোথায় সে হরেন ঘোষের গাওয়া দুধের চায়ের দোকান, সব যেন কোনো দৈব বলে কেউ গ্রামের বুকের থেকে মুছে দিয়েছে। আমি গ্রামের উত্তর দিকের পথ ধরে কৈখালির মাঠের দিকে হেঁটেই চলেছি, কিন্তু গ্রামের পথে মানুষজনের আনাগোনাও বিরল। নির্জন পথে এগোতে এগোতে দেবতা দর্শনের মতো একজন লোককে দেখতে পেলাম, তবে তার চলাফেরাও কেমন যেন বিক্ষিপ্ত। আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা মশাই, এইখানে কোনো ব্রাহ্মণের খুব বিপদ আমি শুনলাম। আপনি কি জানেন সে কে বা তার নাম কি? লোকটি আমার কথা শুনে আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে বলল, আপনি কি নিতাই পুরোহিতের কথা বলছেন নাকি? আরে ওনার নাতির তো কুষ্ঠ হয়েছে, গ্রামের কোনো লোক ওদিকে যাচ্ছে না। আপনি ও বাড়িতে যাবেন না দয়া করে, বিপদে পড়বেন, মহা ছোঁয়াচে রোগ। মুখে দাড়ি, মাথা ভরা চুল আর বেশভূষণ দেখে আমার গ্রামের মানুষই আমায় চিনতে পারল না ঠিকই, তবে আমি তার কথা তোয়াক্কা না করেই বললাম, আমি ওনার সাথে একবার দেখা করতে চাই, দয়া করে আমায় ঠিকানাটা দিন। অনেক মিনতির পর ঠিকানাটা পাওয়া গেল তার কাছের থেকে। তবে ঠিকানা দিয়ে সে যেভাবে ভূত দেখার মতো পালিয়ে গেল, আমার থেকে তার বর্ণনা দিতে পারলেই ভালো লাগতো আমার। ঠিকানা অনুযায়ী যে বাড়ির সামনে পৌঁছালাম, সে জায়গাটা দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো বনাঞ্চল।
বাড়ির উঠোনে শুকনো পাতার ঢিপি হয়েছে ইতস্তত। আমি বাড়ির সামনে গিয়ে বার দুয়েক ডেকে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢুকে গেলাম। একজন বয়স্ক লোক আমায় দেখে প্রায় চমকে উঠল। বলল, এ কি, আপনি কে? আমার বাড়িতে মানুষ আসে না ভয়তে, আমি মহাপাতক। বিচলিত হবেন না, আমি আপনার সমগোত্রীয়। আপনার বিপদের সময় আমি পাশে থাকব না তো কে থাকবে? বৃদ্ধ আমার কথা শুনে উঠে দাঁড়ালো। তার চোখ জল জল করে উঠল। আমার সামনে এগিয়ে এসে বলল, বাবা, আমার নাতিটার কুষ্ঠ হয়েছে। ডাক্তার বৈদ্যি পর্যন্ত 1 মাস হয়ে গেল আসে না আমার বাড়িতে। এমনকি এই গ্রামের বাইরের মানুষ ঢোকা বন্ধ করে দিয়েছে ভয়ে। আর তুমি? আমি এই গ্রামেরই ছেলে, রামনাথ চক্রবর্তী আমার দাদুর নাম। আপনি চেনেন নিশ্চয়ই। তুমি রামনাথের নাতি? মানে তারানাথ তোমার নাম? আমি হেসে সম্মতি জানালাম। বৃদ্ধ আমার দিকে পাথরের মূর্তির মতো চেয়ে রইল। আমি পাশে চাটাইয়ের উপরে শুয়ে থাকা বাচ্চা ছেলেটার পাশে গিয়ে বসলাম। হ্যাঁ, কুষ্ঠই বটে। ছেলেটার অবস্থা চোখে দেখার মতো নয়। ঈশ্বর ওর প্রাণ নিয়েই নিয়েছে বলা চলে। কেবল হৃৎপিণ্ড জীবিত আছে তার দাদুর শুভকর্মের ফলে। তাও বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না। বললাম, এখানে আর ডাক্তার বুদ্ধির কোনো কাজ নেই বাবা। ঈশ্বরের নাম করা ছাড়া উপায় দেখছি না। আপনি একজন ব্রাহ্মণ মানুষ, আমি চাইব আমার শেষ চেষ্টায় আপনি সহযোগিতা করুন। বৃদ্ধ বালক সুলভ প্রত্যাশা তার চেহারায় ফুটিয়ে তুলে বলল, আমি তোমায় সহযোগিতা করব বাবা। ওর মা ও পেটে থাকাকালীন গ্রহণকালে উঠোনে হাঁটাহাঁটি করেছিল। বলেছিলাম এ সকল নিয়ম মানতে হয়, তা একবারও শোনেনি। দেখো বাবা, সে নিজেও প্রসবের সময় চলে গেল, আর তার কারণেই আমার নাতিটার এই দশা। অবিশ্বাস করলাম না। তোমরা হয়তো মানবে না, তবে এই জাতীয় সংস্কারগুলো মেনে চলতে হয়, নইলে এখনো এরকম ঘটনার বিস্তর নজির আছে। যাই হোক, আমার সংকল্প যে ওই ছেলেকে বাঁচিয়ে নিজের পাপ মোচন করা, তা তো আর বলা যায় না। আমি একটু কথা ঘুরিয়ে বৃদ্ধকে বললাম, আপনার নাতির জন্য একটা মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ করব। আমি যন্ত্র স্থাপনের পর একটু আমার সঙ্গে ধরে ওকে বাইরে নিয়ে যাবেন, তাহলেই হবে। বামুন সম্মতি দিল। আমি বাড়ির উঠোনে এসে শুকনো পাতা বিছানো কিছু জায়গা একটা লাঠি দিয়ে পরিষ্কার করে কিছুটা জায়গা বসার মতো করে নিলাম। সময় তখন বিকেল 5টা। তবে আকাশের ভাব যেন দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে। আমি পুঁটলি থেকে একটা বেল কাঠি বের করে শুকনো উঠোনের উপরে মৃত্যুঞ্জয়ের যন্ত্র আঁকলাম। 2টি ত্রিভুজ বিপরীতমুখী এঁকে তার প্রতিটি কোণে বেল কাঠটি ভেঙে ভেঙে রেখে দিলাম। তারপর সেই ত্রিভুজের মিলিত কেন্দ্রবিন্দুতে আঙুল রেখে চোখ বুজে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র উচ্চারণ করলাম। মূর্তি ছাড়া এভাবেই তান্ত্রিক মতে পুজো করা হয়। যাই হোক, আরও কিছু উপাচার সারার পর আমি এবং নিতাই বামুন দুজন ধরে ছেলেটিকে নিয়ে এসে শোয়ালাম আমার তৈরি ছকের বিপরীত দিকে। বামুন ফিরে গিয়ে চালার বারান্দায় বসল। তখন সন্ধ্যা নেমেছে পরিপূর্ণভাবে। অমর জীবনের কথা মতো মৃত্যুঞ্জয়ের যজ্ঞ করার কিছু আবশ্যক সামগ্রী আমার কাছেই ছিল। আমি 3টে বিল্লপত্র নিয়ে যন্ত্রের মাঝে রেখে শুরু করলাম মৃত্যুঞ্জয়ের মন্ত্রপাঠ। ওম ত্রম্বকম রুদ্ধশ্বাসে মন্ত্রপাঠ চলল।
পূর্বে দেখা পরিবেশের রূপ হঠাৎ বাস্তবে পরিণত হয়ে শুরু হলো ঝিরি ঝিরি বৃষ্টি। মন্ত্রোচ্চারণ থামালাম না। বামুন ঠাকুর একটা কাঁথা নিয়ে এসে ঢেকে দিয়ে গেল ছেলেটির শরীর। তবে সমস্ত পুজো প্রক্রিয়া বিধি মেনে সম্পন্ন করার পরেও মৃত্যুঞ্জয়ের আবির্ভাব সেখানে হলো না। অবশেষে আমি হতাশ হয়ে উঠে দাঁড়ালাম। ছেলেটিকে দুজন দড়াদড়ি করে আবার নিয়ে এলাম ঘরের ভেতর। পাছে সম্পূর্ণ ভিজে গিয়ে তার শরীর আরো অসুস্থ হয়ে যায়। সুস্থ অসুস্থ আর কি ভেদাভেদ। এই রোগ হলে সন্তানের মায়েরা পর্যন্ত তখন তাদের ত্যাগ করে থাকতে চাইতো। আমি পারলাম না ঠাকুর, আমি পারলাম না, হেরে গেলাম। না বাবা, না, তুমি তো তাও তবুও চেষ্টা করলে এসে। কেউ তো আসতেই চায় না আমার বাড়ির চৌহদ্দিতে। আমি তখন পরাজয়ের আগুনে জ্বলছি। বৃদ্ধকে প্রণাম করে বললাম, আজ আমি আসি বাবা ঠাকুর। অনেকদিন বাদে গ্রামে এলাম, কেউ নেই আর আমার বংশে। যাই নিজের ভিটে বাড়ির মাটিটুকু দেখে আসি। আপনি ওর খেয়াল রাখুন, ঈশ্বরের জপ করুন। উনি ছাড়া সত্যি আর কোনো উপায় নেই। বৃদ্ধ জল ভরা চোখে আমার দিকে চেয়ে রইল। আমি খানিক অপ্রস্তুত হয়েই সেখান থেকে চলে এলাম। আমার বাড়ির সামনে এসে দেখলাম বাড়ি বলতে সেখানে আর কিছু নেই। কেবল অস্তিত্ব বজায় রাখার জন্য টিকে রয়েছে আমাদের দাওয়ার চাতালটা। সেটাতেও খরার মতো ফাটল ধরেছে ইতস্তত। মনটা খারাপ ছিল আগে থেকেই। নিজের শৈশব মাখা পৈতৃক ভিটের এই রূপ দেখে মনটা আরো উদাস হয়ে গেল। শরীরের ভেতরটা কেমন যেন কুড়ে উঠল আমার। ধীর পায়ে হেঁটে গিয়ে চাতালের উপরে বসলাম। ক্লান্ত পরিশ্রান্ত ঈষৎ ভেজা শরীরে হালকা পরিচিত গ্রাম্য হাওয়া লেগে সেটিকে আরো অলস করে দিল মুহূর্তেই। কখন যে চাতালে এলিয়ে পড়ে চোখ বুজেছি তা বলতে পারি না। রাত তখন কটা বাজে জানি না। হঠাৎ মনে হলো মাথার কাছে কোনো একজন এসে বসেছে। চোখ খুলে এক পলকের জন্য যেন দেখলাম আমার ঠাকুরদা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। পরক্ষণেই আবার সব উধাও। কেবল বৃষ্টি জমা আকাশের ছেঁড়া ছেঁড়া মেঘ আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শুনতে বা দেখতে পেলাম না। আমি আবার চোখ বুজলাম। এবার স্পষ্ট অনুভব করলাম আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু এবারও আমার ধারণা ভুল। আর ঠিক হবেই বা কি করে? এ তো অসম্ভব। তৃতীয়বার আবার একজনের উপস্থিতি অনুভব করলাম ঠিকই, তবে এবার আর চোখ খুললাম না। ওরও মুহূর্তেই শুনতে পেলাম, কেবল দেবীপ্রাপ্য শক্তি ছাড়া আর কোনো প্রকার শক্তির অধিকারী তুমি আর রইবে না আজীবন। বলেছিলাম বিধাতার লিখন খণ্ডন যেমন অসম্ভব কাজ, ঠিক তেমনই তুমি অর্জিত শক্তি দিয়ে যে পাপগুলি করে এসেছ তার প্রায়শ্চিত্তও হয় না। তবে এখানেই শেষ নয়, এর আরও বহুমুখী কুফল তুমি তোমার জীবনে পাবে। আমি এবার চোখ খুললাম। দেখলাম একজন মানুষ হেঁটে বেরিয়ে যাচ্ছে আমাদের বাড়ির প্রাঙ্গণ পেরিয়ে। পিছন থেকে দেখলেও তাকে চিনতে অসুবিধা হলো না। সে অমরজীবন ভট্টাচার্য। তবে নতুন যেটা লক্ষ্য করলাম, তাকে ডাকতে গিয়ে তা হলো এক অসহ্য গলায় ব্যথা। যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল গলায় চাপ দিতেই। আমি কিছু বুঝতে না পেরে বোধহয় কিছুক্ষণ আকুতি করতে করতেই জ্ঞান হারালাম। পরদিন ভোর নাগাদ ঘুম ভাঙতেই সারা শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করলাম।
প্রকৃতিস্থ হয়ে দেখলাম আমার শরীরেও কুষ্ঠরোগের উপসর্গ ফুটে উঠেছে। হাতে পায়ের বিভিন্ন জায়গায় লাল হয়ে ফুসকুড়ির মতো দানা বাঁধতে শুরু করেছে। প্রথমটায় বুঝে উঠতে পারলাম না যে কি করা উচিত। গায়ের লোক আমায় দেখলে বোধহয় আতঙ্কেই মারা যাবে। আমার নিজের বলতে স্ত্রী ছাড়া আর কেউ নেই। অনিচ্ছা সত্ত্বেও কেন জানি না মনে হলো আমার তাকে একবার জানানো উচিত। তখনও খালি চোখে হঠাৎ দেখলে বুঝতে পারার কথা নয় আমার অবস্থা। রামজয়পুরের পাশেই আমার শ্বশুর বাড়ি। আমি দেরি না করে দ্রুত সেখানে গিয়ে পৌঁছালাম। আমার অবস্থা দেখে শ্বশুর বাড়ির লোকজন পর্যন্ত ঘরের দরজা দিল। কেবলমাত্র সেদিন ঘরের শেকল খুলে ঈশ্বরের মতো বেরিয়ে এসেছিল আমার গর্ভবতী স্ত্রী। তার হাতে একটা পুরনো শাড়ি এবং চোখে মুখে সিঁদুর সোহাগের কান্নার ধারা। শ্বশুর বাড়ির গোয়াল ঘরে ওই শাড়ির ওপরে শুয়েই কেটেছিল আমার একটা মাস। আমার স্ত্রী অক্লান্ত পরিশ্রম ও শুশ্রূষা করে ওই গর্ভাবস্থাতেই আমায় সুস্থ করে তুলল। কিন্তু ভগবানের কি অশেষ কৃপা, তার শরীরে কুষ্ঠরোগের বীজ বাসা বাঁধতে পারেনি। পরে বুঝেছিলাম এর কারণ কি। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ নিয়ে জন্মেছিল চারি। আমার মেয়েটি তখন আমার স্ত্রীর গর্ভে। তোমরাই বলো কিভাবে আঁচ কাটবে মহামারী তাকে। তারপর থেকে আমি আর কোনো রকম অসৎ কর্মের সঙ্গে যুক্ত হইনি। মটলেনে ফিরে এসে একটা আঁচের ঘিয়ের টিন পিটিয়ে কাটিয়ে বোর্ড বানালাম নিজের নামে। বুঝলে কিশোরী? ঠাকুরমশাই, ব্যবসায় না কেমন যেন মন্দা যাচ্ছে। হাতটা দেখে একটু বলবেন, কোনো দোষ টোষ লাগলো নাকি? ডান হাতটা দাও। ব্যবসায় তো বেশ ভালোই ধার দেনা বাঁধিয়েছ দেখছি। সে টাকা সহজে হাতে আসবে না। বলছেন কি ঠাকুরমশাই? এখন এমনি একটু হাত টান চলছে, টাকা পয়সারও একটু দরকার, আর এখনই এমন হতে হলো। ও ব্যবসা করতে গেলে একটু আধটু অমন হয়, ওটা কোনো ব্যাপার না। তবে যাকেই সওদা দেও না কেন একটু বিচার বিবেচনা করে দিও। এক চালান শোধ করার পর আরেক চালান বাকি দিও। একেবারে অনেক বেশি ধারের টাকা জমে গেলে পরে তা হাতে আনতে বেশ বেগ পেতে হয়। ব্যবসা এককালে আমিও কম করিনি। তোমাদের তো সেই ব্যবসা করার পরিণতির গল্পই শোনালাম। আর সে সকল ব্যবসা যে মোটেই সোজা পথের ব্যবসা নয়, তা তোমাদের কাছে বলতে আপত্তি নেই। শোনো তবে, একটা ছেলে রেখেছিলাম দরজায় দারোয়ান হিসেবে, যাতে অনুমতি ছাড়া ভেতরে কাউকে ঢুকতে না দেয়। কারণ এক এক মানুষের সাথে এক এক রকম গোপনীয় তালিম হতো। হঠাৎ তার মধ্যে কেউ চলে এলে আমার ব্যবসার ক্ষতি হবে, এই নিমিত্তে সেই ব্যবস্থা করা। আমি প্রণামী বাক্সের থেকে টাকার বান্ডিল বের করে গুনছি, এমন সময় ছেলেটি বৈঠক ঘরের সামনে এসে বলল, ঠাকুরমশাই, একটা লোক এসেছে, এখন কি পাঠাবো ভেতরে? আমি টাকাগুলো আবার বাক্সের মধ্যে রেখে সেটি যথাস্থানে রেখে দিলাম। ভেতরে যে এলো সে একজন বছর 50-এর লোক। মাথায় কাঁচা পাকা চুল, গায়ের রং কালো, মুখে একটা অকৃত্রিম উদাসীনতা। আমায় প্রণাম করে বলল, ঠাকুরমশাই, আমার নাম রামদুলাল মণ্ডল। একরকম বিপদে পড়েই আপনার কাছে এসেছি। কি রকম বিপদ বলুন দেখি? আমি একজন কাপড়ের ব্যবসায়ী। অনেক দিনের স্বাদ ছিল কলকাতার বুকে একটা নির্জন জায়গা দেখে বাড়ি বানাবো। এতদিন স্বাদটা পূরণ হলো ঠিকই, কিন্তু বাড়িতে একটার পর একটা অমঙ্গল লেগেই আছে। যেমন? এই যেমন বাড়িতে একটা গরু পুষেছিলাম, সেটা সপ্তাহখানেক হয়েছে মারা গেছে।
স্ত্রীর অসুখ কোনো মতেই যেন সারছে না। আর আমার একমাত্র ছেলে জয়ন মাস 3 হলো বিয়ে করেছে, তার সংসারটাও সম্পূর্ণ নড়বড়ে হয়ে গেল। বৌমা যেন কেমন একটা আচরণ করে প্রতি রাতে, সারা বাড়ির লোকে চিৎকার করে ডাকলেও সাড়া দেয় না। ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে থাকে একটা আয়না হাতে নিয়ে। দয়া করে একটিবার চলুন আমার সাথে, আপনি মহাপুরুষ, হয়তো সমতুল্য প্রণামী বহন করতে পারবো না, তবে আপনার কল্যাণ দৃষ্টি পড়লে হয়তো একটা পরিবার টুকরো টুকরো হওয়ার থেকে বেঁচে যাবে। ভদ্রলোকের এমন মিনতি শুনে ফেলতে পারলাম না, তবে অর্থের লিপ্সা যে কি ভয়ঙ্করভাবে আমায় ঘিরে ফেলেছে তা বুঝতে পারলাম তৈরি হয়ে রামদুলাল মণ্ডলের সাথে বেরোনোর সময়। শুধু মনে হয় যদি এই সময় কোনো বড় ব্যবসায়ী এসে হাল ফেরানোর কাঠি বা নীল গণেশ চাইতো, তাহলে সেই প্রণামীর টাকা দিয়েই আমার 2 মাসের বাজার হয়ে যেত। এখন যাওয়াটা কি ঠিক হচ্ছে? তবে এই ভাবটা কেটে গেল রাস্তায় বেরোনোর পর। মনে হলো বহুদিন পর যেন মুক্ত দিনের আলোয় গা ভাসিয়েছি আমি। অন্ধকার ঘরে টাকা গুনতে গুনতে এই ঝকঝকে পৃথিবীটাকেই এতদিন এড়িয়ে যাচ্ছিলাম। মনে মনে রামদুলালকে একটা ধন্যবাদ দিলাম। এ যেন অবতার হয়ে এসে আমায় পৃথিবীতে ফিরিয়ে আনলো। তবে এই ছিল সবে আমার চোখের বাঁধন খোলার সূত্রপাত। মন দিয়ে শুনে যাও বাকিটুকু। যেখানে আমার মক্কেলের বাড়ি, জায়গাটা সত্যিই নির্জন। কলকাতা শহরে এমন গাছগাছালি ঘেরা অঞ্চল খুবই কম ছিল বলে আমার অনুমান, অথবা জায়গাটা তখনও সম্পূর্ণরূপে শহরের সাজে সেজে উঠতে পারেনি। ঘোড়ার গাড়ি ও রিকশায় যাতায়াত আছে, কেবল এটুকুই ব্যবস্থা মূল শহরের সাথে এলাকাটিকে যুক্ত করে। টুন রং করা নতুন দোতলা বাড়িটির সামনে পৌঁছেই আমার হৃৎপিণ্ড যেন চঞ্চল হয়ে উঠল। সত্যি রামদুলাল মণ্ডলের বাড়ির উপর অমঙ্গলের কালো ছায়া পড়েছে। একটা মন্থর গতির পাতলা বলয় আবর্তিত হচ্ছে বাড়িটিকে কেন্দ্র করে। প্রাঙ্গণের তুলসী মন্দিরের গা বেয়ে শ্যাওলা উঠেছে তার চূড়া পর্যন্ত। জিজ্ঞেস করলাম, নতুন বাড়ির তুলসী পীরের অবস্থা এমন কেন? রামদুলাল বললে, আসার পর থেকে স্ত্রীর অসুখ, বৌমার অমন উচ্ছৃঙ্খল অবস্থা, কে করবে পুজো? আচ্ছা বলুন ঠাকুর মশাই, আমার সংসারটা শেষ হয়ে গেল ঠাকুর মশাই, শেষ হয়ে গেল। আহা আহা, কাঁদছেন কেন? আমি অবশ্যই সম্পূর্ণ চেষ্টা করব সংসারের মতি ফিরিয়ে দেওয়ার। আগে আমায় একটু দেখতে দিন। এমন সময় বাড়ির ভেতর থেকে একজন 30-31 যুবক বারান্দা পেরিয়ে উঠোনে নেমে আমাদের উদ্দেশ্যে এগিয়ে এলো। তার মুখেও বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বাবা এমন কান্না করছেন কেন? এই সময় যদি আপনিও ভেঙে পড়েন তবে আমি কি করে কি করব বলুন তো? ছেলে ঠিকই তো বলেছে মণ্ডল মশাই, এমন করলে শেষে আপনিও অসুস্থ হয়ে পড়বেন। তুমি ওনাকে ভেতরে নিয়ে যাও, আমি আসছি। ওরা দুজন চলে গেলে আমি বাড়িটাকে একবার আত্মসার মন্ত্র জপ করতে করতে প্রদক্ষিণ করলাম। তবে তেমন কোনো বাস্তুদোষ বা অপশক্তির উপস্থিতি ভিটের মধ্যে লক্ষ্য করলাম না। কিন্তু ওই কালো মসলিনের বলয় আমায় নিশ্চিত করেছে কিছু একটা অতি জাগতিক ঘটবেই এই বাড়িতে। ঠিক করলাম তিথি দেখে একটা রক্ষাকালী পুজোর পরামর্শ দেব। বাড়ির ভেতরে প্রবেশ করছি, দেখলাম রামদুলাল বাবুর ছেলেটি দরজার দিকে হেঁটে আসছে। আমায় দেখে বলল, কি করি বলুন তো ঠাকুর মশাই? এসব কি শুরু হলো আমাদের পরিবারে? নতুন বিয়ে করে বাড়িতে পা রাখলাম, তারপর থেকে একের পর এক অশান্তি। আমার স্ত্রীর কথা আশা করি বাবা আপনাকে বলেছে। উনি সব বলেছেন। আচ্ছা, একটাবার বৌমার কাছে আমায় নিয়ে চলো দেখি।
আসুন ঠাকুরমশাই। তবে সে যদি কথা না বলে দয়া করে অপরাধ নেবেন না। হ্যাঁ, শেষ দুদিন হলেও কথা বলাটুকুও বন্ধ করেছে সবার সাথে। এমনি একটু চুপচাপ স্বভাবেরই ছিল, কিন্তু আগে কি আর বুঝতে পেরেছি এমন হবে? এই সিঁড়ি ধরুন ঠাকুরমশাই। জয়নের সাথে দোতলায় এলাম। উত্তর দিকের একদম কোণার ঘরটির সামনে গিয়ে দাঁড়াতেই ঘরের ভেতর থেকে একটি মেয়ে প্রাণ খুলে হেসে উঠল, যেন বহুদিন পরে হারিয়ে ফেলা কোনো আনন্দকে খুঁজে পেয়েছে সে। জয়ন বলল, বিনা, এই দেখো আমাদের বাড়িতে একজন ঠাকুরমশাই এসেছেন, আলাপ করবে না? মেয়েটি বিছানার এক প্রান্তে বসেছিল। এবার মুখ তুলেই আমায় লক্ষ্য করে পাশে পড়ে থাকা একটা আয়না তুলে নিয়ে ছুটে এলো আমার দিকে। এই কি হচ্ছে, কি হচ্ছে বিনা? ছাড়ো, ছেড়ে দাও নাকি? ঠাকুরমশাই আপনি নিচে যান, যান যান, চলে যান, আমি আসছি। মনের ভেতরটা ডেকে উঠল আমার। বিবেচনার অবকাশ পেলাম না এক ফোঁটাও। যতটা আকস্মিকভাবে সম্পূর্ণ ঘটনাটি ঘটল। নিচের তলায় নামছি, দেখি রামদুলাল মণ্ডল সিঁড়ির মুখটায় দাঁড়িয়ে আমার দিকে চেয়ে রয়েছে। আমি কিছু বলতে যাব, এমন সময় উপরের তলায় দরজা সজোরে আটকে দেওয়ার শব্দ পেলাম। বললাম, আপনার ছেলে আসছে, ওর মুখেই শুনুন। না চাইতেও বলে ফেলা সত্যিটার প্রভাব গৃহকর্তার হতাশ মুখখানিকে আরো পাংশু করে দিল। জয়ন এসে বলল, বিনা হঠাৎ আপনাকে দেখে অমন করে উঠল কেন? বা তাকে দেখে আপনি কি বুঝলেন? যাক, আগে আপনি একটু বসুন তো ঠাকুরমশাই। আমরা বৈঠক ঘরে এলাম। সেই মুহূর্তে আমার মাথায় যেটুকু এলো তা হলো, মেয়েটি মানসিক প্রতিবন্ধী নইলে সে জাতিস্বর। প্রশ্ন করলাম, জয়ন, বিনা মায়ের বাপের বাড়ি কোথায়? ঠাকুরমশাই, ওর বাপের বাড়ি বলতে অনেক ছোটবেলায় বিনার বাবা মা মারা যায়, তারপর থেকে ও একটি বুড়ির কাছে মানুষ হয়েছে। রামদুলাল বাবু কথা কেড়ে নিয়ে বললে, ঠাকুরমশাই, আমার কর্মসূত্রে একবার আমায় বহরমপুর যেতে হয়, যেখানে বুড়ি যার কথা জয়ন আপনাকে বলল, এনার সঙ্গে আমার পরিচয়। পাটের কাজবাজ করতে গিয়ে যে ঘরে ভাড়া ছিলাম, সেই মেস বাড়িতে এই বুড়ি রান্না বান্নার কাজ করত। আমার মনটা আরো দুর্বল হয়ে পড়ল। যা জানতে বা বুঝতে পেলাম তার থেকে মেয়েটির ব্যাপারে তেমন কোনো তথ্যসূত্র পেলাম না। বললাম, সেই বুড়ির বাড়িতে আমায় একবার নিয়ে যেতে পারেন, বা তার কোনো ঠিকানা দিতে পারেন কি? হাতে কিন্তু সময় খুব বেশি নেই। নিয়ে যেতে পারি বই কি, জয়ন আপনাকে নিয়ে যাবে সেখানে। তবে সে এখন ওখানে থাকে কিনা নিয়ে সংশয় আছে ঠাকুরমশাই। কিন্তু কেন বলুন তো? কারণ আছে একটাই, তার কাছে আমাদের একবার যেতে হবে মণ্ডল মশাই। জানতে হবে এর আগে কখনো বিনা মায়ের সঙ্গে এমন আচরণ লক্ষ্য করেছেন কিনা। তবে চলুন না, আমি এখনই গাড়ির ব্যবস্থা করছি। সত্যি বলতে আমি সেই মুহূর্তে যা যা করছি তা কিন্তু শুধুই আমার অনুমানের বশে। অনেক দিনের সুখী ও বাৎসল্যের জীবন কাটানোর পর এমন একটি অস্বাভাবিক ঘটনা আমায় শুধু চিন্তায় নয়, নিজের সঠিক পরিচয় অন্বেষণের নিমিত্তে একটি অদৃশ্য আয়না দাঁড় করিয়ে দিয়েছিল আমার সম্মুখে। জয়ন শহর থেকে একটি গাড়ি নিয়ে এলো। আমরা দুজন বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে। রামদুলাল বাবু ভুল অনুমান করেননি। সেই বৃদ্ধাকে জয়নের অনুমান করা বাড়িতে খুঁজে পাওয়া গেল না। ওনাকে পাওয়া গেল তার বাসস্থানের পার্শ্ববর্তী একটি মসজিদের চত্বরে। জয়নকে দেখে একেবারেই সে চিনতে পারল। শিশুস্নাত মুখ করে বলল, বিনা, কেমন আছে বাবা? তার ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কথাটি শুনে বৃদ্ধা অস্থির হয়ে উঠল। বলল, কেন, কি হয়েছে তার? এবার আমি প্রশ্ন করলাম, কত বছর বয়স থেকে বিনা মাকে আপনি পালন করছেন? বিনারে কিছু হয়নি তো বাবা।
না, কিছু হয়নি, তবে তার শরীর যে অসুস্থ তা অস্বীকার করব না। আপনি কয়েকটা কথা বললে হয়তো কিছু ব্যবস্থা করা যাবে। কি করব? কি জানবেন? মানে আমাকে কি বলতে হবে বলুন? শান্ত হন আপনি। শুধু এটুকু বলুন, বিনা মায়ের মধ্যে কখনো কোনো অস্বাভাবিক আচরণ দেখেছেন? মানে একা থাকতে পছন্দ করা বা কোনো জিনিসের প্রতি একান্ত আকৃষ্টতা, এই জাতীয় কিছু? বেশ কিছুক্ষণ কপাল ও চোয়ালের উপরে 2 হাত বুলিয়ে বৃদ্ধা বলল, ও যখন থেকে আমার কাছে আছে তখন ওর বয়স ওই 10 কি 11 হবে। তার ঠিক কয়েক বছর পরেই ওই মসজিদের সামনে থেকে আর একটা বাচ্চাকে আমি খুঁজে পাই। ওর নাম রাখি সরস্বতী। সারাদিন কাজের জন্য ওই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতে হতো আমাকে। সেই জন্য বিনাই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাই সেই বাচ্চাটিকে খুব ভালোবাসত। সেই রকম কাজের সূত্রে জয়নের বাবার সঙ্গে আমার পরিচয় হয় এক মেষ বাড়িতে। খুব ভালো লোক উনি। বিনাকে মাঝে মধ্যে আমার সঙ্গে কাজ করতে নিয়ে যেতাম। সেই থেকেই বিনাকে দেখে ওনার খুব পছন্দ হয়। তারপর আমি মনে মনে তখন 2 2 4 করে ফেলেছি। প্রশ্ন করলাম, আর আপনার কুড়িয়ে পাওয়া মেয়েটা কোথায়? মানে ওই সরস্বতী? বৃদ্ধার মুখ গম্ভীর হয়ে এলো। চোখের কোণ থেকে অবলীলায় গড়িয়ে এলো জল। কুনুয়ের উপরে মাথা রেখে সে বলল, সে চলে গেছে গো। কোথায় গেছে, কেমন আছে আমি কিছুই জানি না। তবে বিনা এবং সরস্বতী 2 বোনের থেকে কম কিছু মনে করতো না নিজেদের। দিদির বিয়ে হয়ে যাওয়ার পর সে আমাকে শুধু এতটুকু বলে গিয়েছিল যে, ঠাকুমা আমি দিদিকে ছেড়ে থাকতে পারবো না, তাই দিদি যেখানে গিয়েছে আমিও সেখানে চলে যাব। ব্যাস, এই তার শেষ কথা। তারপর একদিন দুপুরের থেকে আর আমি ওকে খুঁজে পাইনি। অনেক খুঁজেছি গো বাবা, কিন্তু খুঁজে পাইনি। বুঝতে পারছো আমার তখনকার মনের অবস্থা। জয়নকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বুঝতে বাকি রইল না কেন রামদুলালের বৌমা আমায় দেখে অমন আয়না নিয়ে তেড়ে আসছিল। কিশোরী ভ্রুকুটি করে বলল, কেন ঠাকুরমশাই? তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, প্রচুর অর্থ উপার্জনের নেশা কার না আছে বলো দেখি। চূড়া তামাক থেকে শুরু করে সমস্ত মূল্যবান মাদকদ্রব্য সে সময় আমার প্রতি রাতের খোরাক ছিল। তখনও সন্ধ্যার পরে এই ঘরে বড় বড় ব্যবসায়ীদের আড্ডা বসত। এমনকি সাদা চামড়ার মানুষ পর্যন্ত আমার কাজের কত সুনাম করেছে। এত কিছুর মাঝে কি আর মনে থাকে যে আমার প্রাত্যহিক বয়ে চলা পুঁটলির মধ্যে প্রেত বহিষ্কারের হাজারো গূঢ় উপকরণ বয়ে বেড়াচ্ছি আমি। আমার ধারণা ছিল ওই দর্পণের মধ্যেই সরস্বতীর আত্মা রয়েছে, অর্থাৎ সরস্বতী আর বেঁচে নেই, আর বহির জগতের আত্মার জন্য সব থেকে উপযুক্ত বাসস্থান হলো আয়না। এ কারণেই আমার উপস্থিতির সাথে সাথে বিনা মায়ের এমন প্রতিক্রিয়া। কালান্তরের কবলে পড়েছি সেটা কি আর অস্বীকার করা যায়? আমার ধর্মগুরুরাই এই সময়চক্রে আমায় ফেলেছে, নইলে কি নিজের আসন্ন বিপদের সংকেত আমি পেতাম না ভেবেছ? শক্তি হারাতে শুরু করেছিলাম তখন থেকেই, নইলে কি ও বাড়িতে প্রেতের উপস্থিতির আঁচ আমি পেতাম না? রামদুলাল বাবুর বাড়িতে ফিরে এসে বললাম, আমি একটু বিনা মায়ের সাথে একা কথা বলতে চাই। তোমার কাজ হবে তাকে শক্ত করে ধরে রাখা, যাতে সে ছুটে পালিয়ে না যেতে পারে। বাকি কথা তোমায় পরে বলবো।
হাতে সময় খুব কম। ঠিক আছে ঠাকুরমশাই, আমার আপনার উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা আবার দোতলার উত্তরের ঘরে এলাম। রামদুলাল বাবু ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আমিও প্রথমে ভেতরে ঢুকিনি, কারণ জানতাম আমায় দেখলেই জয়ন তার স্ত্রীকে আর সামলে রাখতে পারবে না। সে হাঁক দিল, আসুন ঠাকুরমশাই। এবার আমি ভেতরে এলাম। আমায় দেখা মাত্রই বিনা মায়ের চোখ রক্তবর্ণ হয়ে এলো। আমি তার সামনে পদ্মাসনে বসে পুটলির থেকে কয়েক দানা সাদা সর্ষে বের করে তুলে ধরলাম। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে এক অনাবিল করুণার ছায়া। সে ঘরের ভেতরে যেন আমি বাদেও আরও একটি মানুষের শারীরিক উপস্থিতি প্রত্যক্ষ করতে পারছে। নিচু গলায় বলে উঠল, তুই আর এখন আসিস না কেন রে সরস্বতী? কেন? আগে তোর রোজ আসতিস রে। সব জেনে বুঝেও প্রশ্ন করলাম, কে আসতো তোমার কাছে মা? কাকে ডাকছো তুমি? সে বলল, সরস্বতী আমার বোন, আমার জীবন। সে আমায় ছাড়া কিচ্ছু বুঝতো না। বিয়ে হয়ে যাওয়ার পর ও বলেছিল ও আমার সঙ্গে থাকার ব্যবস্থা করবে, নইলে সে বাড়িতে থাকতে পারছে না। তার দম বন্ধ হয়ে আসছে সেখানে। এই বলে যেদিন এলো বুঝতে পারলাম বোকা মেয়েটা কাউকে কিছু না জানিয়েই আত্মহত্যা করে নিয়েছে। আমিও নিজেকে মানিয়ে নিয়েছিলাম শুধুমাত্র ও ভালো ছিল বলে। হঠাৎ ওর আশা বন্ধ হয়ে গেল। জানি না আমি পাগল হয়ে যাচ্ছি কিনা, হয়তো হয়ে যাচ্ছি, নইলে এরকম ভাবে একা বসে বসে ঘন্টার পর ঘন্টা নিজের প্রাণের চেয়েও প্রিয় মৃত বোনটার সঙ্গে কথা বলতে পারি। তবে আমি পারবো না ওকে ছেড়ে থাকতে। ও যে আমাকে ছাড়া থাকতে পারবে না। ওর খুব কষ্ট হচ্ছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন না আপনারা? ওর খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। জয়ন আমার দিকে অপ্রকৃতিস্থের মতো চেয়ে রয়েছে দেখে আমি বললাম, আমাদের জ্ঞানের বাইরেও এক গভীর অজ্ঞানতা আছে জয়ন। সরস্বতী মা তার দিদির কাছে জীবিত আসে না, আসে এক আত্মা হয়ে। তাই বিনা মায়ের বলে যাওয়া প্রতিটা কথার মর্ম আমি বুঝতে পারছি। এখন সিদ্ধান্ত আপনাদের। হয় সরস্বতীকে আমি এখানে মুক্তি দিয়ে যাব, সে তার দিদির সাথেই থাকবে, অথবা তার দিদিকে বোনের কাছে ফিরিয়ে দিন, নইলে বিনা মাকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবেন না। সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। রামদুলাল বাবু, আমাদের সভ্য জীবকুল যে স্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে থাকতে অভ্যস্ত, মৃত্যুর ওপারের প্রাকৃতিক পরিবেশটা ঠিক তার উল্টো তৈরি হয়। সুতরাং বাড়িতে এমন একটি আত্মাকে রেখে বসবাস করতে হলে বিভিন্ন রকম অসুস্থতা, অমঙ্গলজনক কর্মসূচি, সেগুলো রোজকার ব্যাপার হিসেবে ধরে নিতে হবে। তবে এতে দোষ সরস্বতীর নয়। তার আগমনের সাথে সাথে পরিবেশটাও নিজে থেকে পরিবর্তন হয়ে যায়। আপনারা হয়তো জানেন, স্বৈরাচারী শক্তির থেকে কালো শক্তির প্রভাব ছড়ায় আলোকবর্ষ গতিতে। তবে মনে কোনো অনৈতিক সংকল্প না থাকলেও, আর যাই হোক, সে তো এখন ওই শ্রেণীর জীব। আমার কথা শেষ হতেই জয়ন তার স্ত্রীর হাত দুটি ছেড়ে দিয়ে ধীর পায়ে বাইরে বেরিয়ে গেল। আমি দর্পণটি বিনা মায়ের সামনে রেখে দরজার মুখে এসে দেখি সে তার বাবাকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কেঁদে চলেছে। কি সান্ত্বনা দেব বুঝে উঠতে পারলাম না। কেবল রামদুলাল বাবুর জল ভরা চোখের দিকে তাকিয়ে একটা ইতিবাচক ইশারা পেতেই
আমি দরজা বাইরে থেকে বন্ধ করে পাঠ করলাম দেহ মুক্তির বীজ মন্ত্র। পরক্ষণেই ঠিক তেমন একটি মন খোলা হাসির সঙ্গে ভেসে এলো কাঁচ টুকরো টুকরো হয়ে যাওয়ার শব্দ। তারপর সব চুপ। দরজা খুলে দেখলাম বিনা মায়ের নিষ্প্রাণ শরীরটি পড়ে রয়েছে আমার রেখে আসা আয়নার পাশে। তবে আয়নার কাঠামোটুকুই তখন কেবল অবিভক্ত। কাঁচের টুকরো ছড়িয়ে রয়েছে ঘরময়। জয়ন দৌড়ে গিয়ে তার স্ত্রীর দেহটিকে বুকে চেপে নিয়ে কাঁদতে শুরু করলো পাগলের মতো। রামদুলাল মণ্ডলের স্ত্রীকে তখন প্রথম দেখলাম আমি। ভদ্রমহিলা কুঁকিয়ে কাঁদতে কাঁদতে উপরে এলেন। দরজার সামনে এসে বললেন, কাঁদিস না বাবা, আমার মায়ের মন অনেকদিন আগেই ইশারা দিয়েছিল। বৌমা চুল খুলে ছাদে বসে কার সাথে যেন কথা বলতো। আমি বেশ কয়েকবার দেখেছি। ভাবতাম মা বাবা মরা মেয়েটি বোধহয় একা একা কথা বলে নিজেকে সান্ত্বনা দেয়, কিন্তু প্রতিমা নিজেকে সামলাও। নিয়তিকে কে খণ্ডাতে পারে? কে পারে খণ্ডাতে? এতক্ষণ শুনছিলেন রাজপ্রতাপের ঠেকে জগৎপুরের আতঙ্ক। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটির লিঙ্ক আপনাদের পরিচিত মহলে শেয়ার করে আমাদের রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকে বর্ধিষ্ণু করতে আপনারা সহযোগিতা করুন। আরও একবার জানিয়ে রাখি, জুনের 12 তারিখ থেকে শুরু হতে চলেছে প্রজেক্ট পাসিং শো সিজন 6। সেদিন কিন্তু ঠিক রাত 9:30টায় আপনাদের সকলকে চাই। তো সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।